আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 2026 সালের মধ্যে তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি সহ এর আগে শেখ হাসিনার যতগুলো সাক্ষাৎকার ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ছিল ইমেল ইন্টারভিউ। এই প্রথম শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কখন ও কিভাবে বাংলাদেশে ফিরবেন। রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে আত্মসমর্পণের জন্য দলীয় সহকর্মীদের নিয়ে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, যার অর্থ হলো শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন স্বেচ্ছায় ফিরে এসে তিনি ও তার দলের নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরে তাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা মেরে ফেলা হতে পারে, তা সত্ত্বেও তিনি দেশে ফিরে আসবেন সেটি চূড়ান্ত করে ফেলেছেন। তবে মৃত্যুদণ্ড সত্ত্বেও শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন। তার ফেরার পর পরিস্থিতি কি হবে সেটার ভার বাংলাদেশের সরকারের উপর নয়, বরং জনগণের উপরে তিনি ছেড়ে দিতে চান। প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় ডিসেম্বরে একযোগে দলের নেতাদের নিয়ে আদালতের মুখোমুখি হবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী, আর শেখ হাসিনা ফিরলে তখন কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গত 28শে জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটিতে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি বেশ সাড়া ফেলেছিল। বিশ্বের কমপক্ষে 30টি দেশে 97টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এমনকি রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এনডিটিভির বরাত দিয়ে ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছিল। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি এতটা সাড়া ফেলার বড় কারণ ছিল সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময়সীমা ঘোষণা করেছিলেন। বলেছিলেন তিনি চলতি বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এমনকি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও তিনি বিচারের মুখোমুখি হবেন। দর্শক, 24-এর 5ই আগস্ট থেকে শেখ হাসিনা দিল্লিতে আছেন। সেখান থেকে গত 2 বছরে বেশ কয়েক দফায় বহু ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। তবে সে সাক্ষাৎকারগুলো ছিল ইমেলে দেয়া। শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকার দেন 78 বছর বয়সী শেখ হাসিনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজে এবং দলের সিনিয়র নেতারা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা সবাই ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। শেখ হাসিনাকে কোট করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা মনে করেন দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তাকে হত্যাও করা হতে পারে, তবুও তাকে ফিরতে হবে। তিনি বলেছেন, তবু আমাকে যেতেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ফেরার ব্যাপারে কেন এতটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন? শেখ হাসিনা অভিযোগ করেছেন তার দলের নেতাকর্মীরা প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছেন। যদি মৃত্যু হয় কিংবা তাকে মেরে ফেলা হয় তা সত্ত্বেও তিনি চান সে মৃত্যু যেন নিজ দেশের মাটিতে হোক, যেখানে তার বাবা মাকে কবর দেওয়া হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরানো হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার ফেরার পর কি হতে পারে তা নিয়ে তিনি বিচলিত নন, কারণ আগেও তার কারাগারে থাকার রেকর্ড আছে। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে খুন করাও হতে পারে, তাতেও তিনি বিচলিত নন, কারণ এর আগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1975 সালে তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করার পর তিনি ও তার বোনকে দেশের বাইরে থাকতে হয়েছিল। সেখান থেকে 1981 সালে তিনি দেশে ফিরে সামরিক শাসনের বিরুদ্ধে প্রচারণার সময় তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1/11-এর পর তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল এবং তখনকার তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তারও করেছিল। শেখ হাসিনা দিল্লি থেকে রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এবার আমি বাড়ি ফিরছি, একদিন তোমাদের সবাইকেই আসতে হবে।
আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। তবে তিনি ফেরার বা আদালতে আত্মসমর্পণের কোনো দিন বা তারিখ উল্লেখ করেননি। তিনি বলেছেন তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন এবং তিনি মনে করেন একবার কার্যক্রম শুরু হলে জনগণের কাছে এটি স্পষ্ট হয়ে যাবে আদালত কতটা হাস্যকর এবং তিনি সেটাই প্রমাণ করতে চান। শেখ হাসিনা বলেছেন তার ফেরার এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, কারণ তিনি মনে করেন গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়। শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যে বলেছেন জনগণকে সিদ্ধান্ত নিতে দাও। বাংলাদেশের শেখ হাসিনা মোট 20 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন হলে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্যে ইউনূস সরকারের আমলে দ্রুত গতিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়। তার সাথে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদিও শুধু আওয়ামী লীগ নয়, আন্তর্জাতিক অনেক মহলের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা এবার বললেন তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে একযোগে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দর্শক, শেখ হাসিনা গত 2 বছরে দিল্লিতে থাকা অবস্থায় সংবাদ মাধ্যম থেকে লিখিত প্রশ্ন দিতেন এবং সেগুলোর উত্তর দিতেন, কিন্তু এর আগে কোনো টেলিফোন সাক্ষাৎকার দেননি। রয়টার্সকে দেওয়া প্রথম টেলিফোন সাক্ষাৎকারটিতে শেখ হাসিনা বলেছেন তিনি কখন ফিরবেন এবং কিভাবে ফিরবেন সে বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে তার আলোচনা হয়নি। রয়টার্স বলছে শেখ হাসিনা এই প্রথমবারের মতো তার ফেরার একটি টাইম টেবল জানিয়েছেন, যেখানে শুধু তিনিই নন, আওয়ামী লীগের অন্য লিডাররাও ফিরবেন। তাদের মতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন। তবে রয়টার্স আওয়ামী লীগের অন্য নেতাদের সাথে যোগাযোগ করতে পারেনি এবং তাদের মতামত জানতে পারেনি। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সরকার তাকে ফিরে নিতে চায় বলে দাবি করছে এবং তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিচ্ছে। এখন তিনি উল্টো নিজেই বলছেন আই উইল গো মাইসেলফ, মানে তিনি নিজেই ফিরবেন। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে রয়টার্স বাংলাদেশ সরকারের মুখপাত্রের মন্তব্য জানতে চেয়েও পায়নি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দর্শক, এতদিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখন শেখ হাসিনা নিজেই বলছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির সরকার শেখ হাসিনার এই ফেরার জন্য প্রস্তুত কিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার এই ফেরা গত 2 বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক বিভাজন চলছে সেটিকে আরো তীব্র করতে পারে। রয়টার্স তাদের প্রতিবেদনে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক সাফল্যের কথা তুলে ধরে বলেছে 1975 সালের 15ই আগস্ট তার বাবা এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। এরপর শেখ হাসিনা গত অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। এক সময় তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, 17 কোটি মানুষের দেশের অর্থনীতি ঘুরিয়ে দেওয়ার কৃতিত্বও পেয়েছিলেন, কিন্তু সবশেষ তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে ভিন্নমতকে দমন এবং গণতান্ত্রিক চেক অ্যান্ড ব্যালেন্স ভেঙে দেওয়ার অভিযোগ আছে। রয়টার্স বলছে শেখ হাসিনা এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি মনে করেন যখন একটি সরকার দীর্ঘ সময় ধরে কাজ করে তখন ভুল ঘটতে পারে। কোনো সরকার ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু সরকারের ভালো মন্দ ঠিক ও ভুল বিচার করার অধিকার জনগণের। তিনি এই রায় জনগণের উপর ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে স্থগিত করবে? আমরা যদি খারাপ কাজ করে থাকি তবে জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি নিয়ে অনলাইনে সভা করেছেন। এর আগে এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছিল। সরকার পক্ষ থেকে সরাসরি কিছু না বললেও কাউন্টার অ্যাটাক হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি সামনে আনা হয়েছে। এখন রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টেলিফোন সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছেন তিনি শুধু একা নন, দলের নেতাদের নিয়েই ফিরবেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনার ফেরার আগে আওয়ামী লীগ বড় রকমের শোডাউন করতে চায়। সে লক্ষ্যে ঢাকা সহ অন্য মহানগর কমিটিগুলো গঠনের কাজ শুরু হয়েছে। প্রশ্ন হলো, রয়টার্সের এই সাক্ষাৎকারের পর সরকারের প্রতিক্রিয়া কি হবে? আরেকটি প্রশ্ন হলো, শেখ হাসিনা ফিরলে কি হবে? আইনজীবীরা মনে করেন শেখ হাসিনা দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করার পর আদালতে আপিল করবেন। সেক্ষেত্রে প্রথমে তার পক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের স্টে অর্ডার চাইবেন। যদিও শেখ হাসিনা আইনের দৃষ্টিতে একজন পলাতক এবং তার আবেদনের সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু মৃত্যুদণ্ড বিধানের ক্ষেত্রে আসামি ফেরার পর আপিল করলে আদালত সাধারণত তা মঞ্জুর করেন। আইনজীবীদের একটি পক্ষ মনে করেন, বাংলাদেশের যুদ্ধাপরাধের দায় নিয়ে মৃত্যুদণ্ড থেকে ফিরে সংসদ সদস্য হওয়ার নজির যেখানে আছে, সেখানে রাজনৈতিক পট পরিবর্তনে অনেক কিছুই সম্ভব। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আন্তর্জাতিক মিডিয়ায় সরব উপস্থিতি শেখ হাসিনা কেন ভয় পাচ্ছে ঢাকা? তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর কেটে গেছে বেশ খানিকটা সময়, কিন্তু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখনো একটি নামই বারবার ঘুরে ফিরে আসছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমের কাছে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। আর এই একটি খবরেই যেন ঢাকার রাজনৈতিক অলিন্দে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে দেশের সমস্ত গণমাধ্যম, তা সে প্রিন্ট হোক, ইলেকট্রনিক হোক, অনলাইন নিউজ পোর্টাল কিংবা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনার নিজস্ব ফেসবুক, সব জায়গাতেই শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার। শুক্রবার সরকারের পক্ষ থেকে জারি করা এক তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক মহলে যখন তাকে নিয়ে এত বড় বড় আলোচনা চলছে, তখন দেশের ভেতরে কেন এই নিষেধাজ্ঞা? ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ভয় পাচ্ছিল, আজকের বর্তমান তারেক রহমান সরকারও কি একইভাবে ভয় পাচ্ছে? আজ আমরা এই পুরো বিষয়টির পেছনের আইন, আন্তর্জাতিক মিডিয়ায় অবস্থান এবং ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে একটি চুলচেরা বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে আমরা একটু বুঝতে চেষ্টা করি যে সরকারের এই অনুরোধের আইনি ভিত্তিটা কি। তথ্য বিবরণীতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে গত 5 ডিসেম্বর 2024 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে একটি সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেছিল। বাংলাদেশের প্রচলিত আইন এবং বিচারিক নীতি অনুযায়ী কোনো আদালতের সাজাপ্রাপ্ত বা পলাতক অপরাধের কোন ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও ভিডিও, ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে স্পষ্ট আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এবং বিচার বিভাগের আদেশের প্রতি সম্মান জানিয়েই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে বলা হচ্ছে। সরকার বিশেষভাবে অনুরোধ করেছে যেন শেখ হাসিনার কোন প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য তা সরাসরি হোক কিংবা ধারণকৃত অবস্থায় কোন টেলিভিশন, বেতার, সংবাদপত্র এবং আপনার নিজস্ব ফেসবুক সামাজিক মাধ্যমে প্রকাশ না করা হয়। সরকার আশা করছে দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ নাগরিক বৃন্দ দেশের প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন। আইনের দৃষ্টিতে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও রাজনৈতিক পরিমণ্ডলে এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। এবার আসি মুদ্রার অপর পিঠে। বাংলাদেশে যখন এই নিষেধাজ্ঞা কার্যকর, ঠিক তখনই বিশ্বমঞ্চের দৃশ্যপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। শেখ হাসিনার বক্তব্য এবং সাক্ষাৎকার নেওয়ার জন্য মুখিয়ে আছে বিশ্বের নামকরা সব প্রভাবশালী সংবাদ সংস্থা। এই তালিকায় কারা নেই? দ্য গার্ডিয়ান, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, সানডে টাইমস, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, এএপি, টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, গালফ নিউজ, আইটিভি, ব্রিটিশ পপুলার ডেইলি, দ্য ইন্ডিপেন্ডেন্ট। এখানে উল্লেখিত প্রত্যেকটি সংবাদ সংস্থা অত্যন্ত বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং বিশ্বের অন্তত
শতাধিক দেশ থেকে একযোগে সংবাদ প্রচার করে। তাদের এই আগ্রহ প্রমাণ করে যে শেখ হাসিনা এখনো বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রধান ও প্রভাবশালী একজন নেতা, যার বক্তব্য বিশ্ববাসী সরাসরি শুনতে চায় এবং জানতে চায়। এই যে গণমাধ্যমগুলোর নাম বললাম, এর বাইরে আরো বিখ্যাত গণমাধ্যমের নাম আমার বাদ পড়ে গেছে। এই গণমাধ্যমগুলোর আগ্রহ কেন? গণমাধ্যম কেন একটা সংবাদ প্রচার করে? পাঠকের আগ্রহ আছে, শ্রোতার আগ্রহ আছে, এই কারণে, অর্থাৎ বিশ্ব মানুষের আগ্রহ আছে শেখ হাসিনার প্রতি। আপনি বাংলাদেশে নিষেধাজ্ঞা দিয়ে দাবিয়ে রাখতে কি পারছেন না তো। বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশের কোন সাধারণ নেতার সাথে মিলিয়ে যদি বর্তমান বিএনপি সরকার শেখ হাসিনার হিসেব কষতে যায়, তবে তা হবে একটি মারাত্মক রাজনৈতিক ভুল। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যদি কেউ অন্ধ বা দলকানা না হন, তবে একটি চরম সত্য স্বীকার করতেই হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে যিনি বিশ্ববাসীর নিকট বাংলাদেশকে এক অনন্য মর্যাদা ও সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তাকে কোনো সেনা শাসকের সাথে বা বর্তমান সময়ের সাধারণ কোনো নেতার সাথে, সরকার প্রধানের সাথে মেলানো কোনোভাবেই সমীচীন নয়। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, দূরদর্শিতা, সাহসী নেতৃত্ব, দেশপ্রেম, প্রশাসনিক দক্ষতা এবং আধুনিক চিন্তা চেতনা বিশ্ব দরবারে বারবার প্রশংসিত হয়েছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ কোন সংবাদ মাধ্যমে তার খবর প্রচার হলো কি হলো না, তা বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে তেমন কোনো বড় গুরুত্বই বহন করে না। কারণ আন্তর্জাতিক মিডিয়া অলরেডি তার আওয়াজ বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং সামনে আরো বর্ণাঢ্যভাবে পৌঁছানোর ব্যবস্থা করবে। তুলনা চলে না। তারপরেও এখানে একটি কথা বলতেই হয়, বর্তমান সরকার প্রধান তারেক রহমান দীর্ঘ 1.5 যুগ লন্ডনে প্রবাসে ছিলেন। এই প্রবাসে থাকাকালীন বলুন তো কটি আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্ব সহকারে তারেক রহমানকে নিয়ে সংবাদ প্রচার করেছে কিংবা তারেক রহমানের ইন্টারভিউ প্রচার করেছে? অথচ দেখুন, শেখ হাসিনা সরকারের পতন হওয়া খুব বেশি দিন হয়নি, 2 বছরও এখনো পূর্ণ হয়নি, কয়েকদিনের মধ্যে হবে। কিন্তু সারা পৃথিবীর বড় বড় গণমাধ্যম, মোটামুটি গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসছে শেখ হাসিনা। তাহলে ঘুরে ফিরে সেই মূল প্রশ্নটাই আবারও সামনে আসে, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলতে কেন এত জোর দিচ্ছে সরকার? আগের ইউনূসের অন্তর্বর্তী সরকার যেভাবে শেখ হাসিনা ভয়ে ভীত হচ্ছিল, আজকের বর্তমান তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারও ঠিক একই সংখ্যায় কি শঙ্কিত? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে 2টি বড় কারণ। প্রথমত, আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার নিয়মিত উপস্থিতি এবং ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা বর্তমান সরকারের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় মনস্তাত্ত্বিক চাপ এবং রীতিমতো চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। দ্বিতীয়ত, শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিশমা এবং জনসমর্থনের যে ভিত্তি, তা যে কোনো সময় দেশের ভেতরের রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিতে পারে। আর এই আশঙ্কা হয়তো বর্তমান নীতি প্রণেতাদের তাড়া করে বেড়াচ্ছে। আর সেই কারণেই আইনি ঢাল ব্যবহার করে দেশের ভেতরে তার কণ্ঠকে জনসম্মুখ থেকে দূরে রাখার এই অপপ্রয়াস। এই ভিডিওর শেষে আমরা বলতে চাই যে দেশের ভেতরে আইন আর বৈশ্বিক ভূ রাজনীতির বাস্তবতা আজ সম্পূর্ণ 2টি ভিন্ন মেরুতে অবস্থান করছে। একদিকে রয়েছে আদালতের আইনি নিষেধাজ্ঞা, অন্যদিকে রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের তীব্র আগ্রহ। শেখ হাসিনার এই দূরদর্শী ও সাহসী নেতৃত্বের প্রভাব আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।